আমরা সবাই নার্ভাস, আমিও নার্ভাস। দেখেন না কতগুলো ক্যামেরা আমাদের, আর এখানে কতগুলো মাইক্রোফোন, আমি নিজেও খুব নার্ভাস। না আমাদের দুটোর বিদ্যুৎ বিদ্যুৎ করছে। আমারও করছে যে এতগুলো ক্যামেরা আর এতগুলো মাইক্রোফোন দেখে তার ঘুমও আসছে না। আমারও তার জন্য ঘুম আসে না। আমি ঘুমাতে পারিনি কাশির জন্য। হঠাৎ করে কি জানি হয়েছে, আসার পরে বোধহয় ঠান্ডা গরমে কিছু একটা কারণে আমারও কাশি হয়েছে কালকে রাতে, আমি সব ঠিক করে ঘুমাতে পারিনি। আপনি তো কন্টিনিউসলি জনসংযোগ করে যাচ্ছেন। কি ইভেন করবো, একটা রাত একটা 12টা একদম 2টা কোনো 3টা। বলটা এট এ টাইম হয়েছে। এটা কেমন লাগছে যে 17 বছর আগে আপনি আপনার মার সাথে দেখেন, নাও ইউ আর দ্য মাসি, সো হাউ ডাজ ইট ফিল? মাস্ক মিস করছি, খুব স্বাভাবিক। সব জায়গায় না গেলে অনেক সময় অনেক জায়গায় গিয়েছি এই মাসটাতে, আমি ইলেকশনের সময় কিছু কিছু জায়গায় গিয়েছি। আহ, খুব টায়ার্ডিং, কিন্তু যখন দেখি রাত্রে 12টা 1টা 2টা 3টা 4টা 5টার সময় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে, তখন ওই ক্লান্তি কিন্তু সব দূর হয়ে যায়। আহ, মানে তখন যেই অনুভূতিটা হয় এটা ঠিক বোধহয় ভাষায় প্রকাশ করা যায় না। কাজেই ওই 16 ঘন্টার ক্লান্তিটা তখন আর থাকে না, তখন আর থাকে না। চলেন আমরা কন্টেন্টগুলো নিয়ে আলাপ করি যেগুলো আপনারা বানিয়েছেন, অথবা এর বাইরে যদি কোনো জিনিস থাকে। আপনাদের মনে কি প্রশ্ন আছে বলেন, যে যেটা বানিয়েছেন সেটা। আমার একটা ইয়ে আছে। তো আমরা অনেক দেশে আমরা দেখেছি যে আপনার ইউথ অ্যাডভাইজারি কাউন্সিল থাকে, মানে প্রাইম মিনিস্টারের। আপনার যেমন ইউকেতে আছে, ইন্ডিয়াতে আছে, মানে আপনার পাকিস্তানে আছে, অস্ট্রেলিয়াতে আছে, অনেক দেশে আছে। তো এই ধরনের কোনো চিন্তা আপনার আছে কিনা যে আপনি মানে যদি আসেন সেক্ষেত্রে আপনার ইউথ অ্যাডভাইজারি কাউন্সিল বা এই টাইপ কোনো কিছু উদ্যোগ না হবে কিনা? আপনার পরামর্শটা ভেরি ইম্পর্টেন্ট। আপনারা আজকে যারা এটা আমরা 10জন মিলে 12জন মিলে এখানে আলাপ করছি, এটাই তো একটা কাউন্সিলের মতো। এবং নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমরা একটা অ্যাপও ছেড়েছি, যেখানে আমরা একটা মতামত চাইছি সবার বিভিন্ন বিষয়ে। প্রত্যেকেই প্রত্যেকের মতামত দিবে, যারা যারা উপস্থাপন করবে। সবচেয়ে আমরা বাস্তবতার নিচে করতে পারবো নট দ্যাট, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো অবশ্যই ধীরে ধীরে আমরা চেষ্টা করবো। যেগুলো এখন পারবো না সেগুলো আমরা পরে ধীরে ধীরে চেষ্টা করবো। সো এখন যেহেতু অনলাইনে চলে এসছে পুরো পৃথিবীটা, আপনার যে একদম ফর্মাল কোনো কমিটি থাকতে হবে, বডি থাকতে হবে, নট দ্যাট। আপনি ওপেন একটা ইনভিটেশনের মাধ্যমে কিন্তু ইউ ক্যান আস্ক ফর ইট। আমরা জিনিসটাকে এরকম রাখি। আমার প্রশ্ন যেহেতু আপনি বলছেন, হাউ ডাজ ইট ফিল টু বি ব্যাক আফটার সো লং? কারণ আমি নিজেও জানি যে বাইরে থেকে আসার পর এত বছর পরে। আপনার কত বছর? I was outside 9 years. আপনি তো আরো 17 বছর। Yeah. 17 বছরের মতো, কিন্তু এখনো অত সুযোগ পাই নাই দেশ দেখার। আমার অনেক ইচ্ছা প্রতিটা জেলায় গিয়ে বিভিন্ন হিস্টোরিক কালচার, বিভিন্ন জেলার খাবার মিষ্টি ট্রাই করার খুব ইচ্ছা। ইনশাল্লাহ ভবিষ্যতে পাবো এই সুযোগ। কিন্তু দেশে এসে একটাই হয়তো আপনারও লেগেছে, মানে আপন আপন লাগে, আপন লোকজন। কারণ ওইখানে তো ইন আ ওয়ে আমি তো এক ধরনের মাইনরিটি, তাই না? আলাদা রকম পরিবেশ, কালচার, সবকিছু এখানে কেমন আপন আপন লাগে। তো ওইটা দিক থেকে আমার কাছে ভয় লাগে। কিন্তু আমরা আশা করতে পারি যে স্যার যেরকম 2004 সালের দিকে গোটা বাংলাদেশ সফল করেছেন, আমাদের চ্যানেল এরকম এটা সময় বলবে, সময় বা এনভায়রনমেন্ট বলবে। অনেক আমার একটা স্যার আছে যে আমাদের দেশে যেহেতু ম্যানুফ্যাকচার আমরা তো বছর করি, দ্রব্যমূল্যের ব্যাপারে বছর বছর নিয়ন্ত্রণ করবেন। বিগত 5-8 বছর আমাদের প্রতিটি কষ্টদায়ক হয়েছে। আমরা অনেকবার বিগত সময় দেখেছি যে সবাই বলে দ্রব্যমূল্য শিক্ষা দিতে সরকার আমার জন্য তার আপনার আমাদের অনুষ্ঠানগুলিতে দ্রব্যমূল্য আমাদের মধ্যবিত্ত নাগালে থাকে। এটা ছোঁয়া শুধু যে নিম্নবিত্ত বা মধ্যবিত্তদেরকে ছোঁয় তা না, এটা কম বেশি সব শ্রেণীকে ছোঁয়, কাউকে বেশি কাউকে কম। তবে দেখুন, এখানে বোধহয় কয়েকটি ফ্যাক্টর আছে। জিনিসটাকে যে ফ্যামিলি কার্ড কে কি করেছেন, দুইজন ফ্যামিলি কার্ড, এবং ফার্মার্স কার্ডও বোধহয় দুইজন। তো ফ্যামিলি কার্ড এবং ফার্মার্স কার্ডের একটা মূল লক্ষ্য, যেমন সে আমাদের 20 কোটি মানুষ আছে, এই 20 কোটি মানুষের যে প্রয়োজনীয় যেগুলা খাদ্যদ্রব্য, এগুলোর প্রোডাকশনকে বাড়াতে হবে। আমাদের জনসংখ্যা প্রতিদিনই বাড়ছে, কিন্তু 20 কোটি আমি বলছি, অফিসিয়ালি গেলে সেটা কম আছে, কিন্তু আমি আমার অভিজ্ঞতার আলোকে সেটা মানে আমি এর আগে যখন সারা দেশে ঘুরেছি,
আমার কাছে যতটুকু মনে হচ্ছে আমাদের জনসংখ্যা সেই সময় মনে হচ্ছে যে 18-19 কোটি, 20 বছর আগের কথা বলছি, মানে 15-16 বছর আগের কথা, কোনোভাবেই 18 কোটি কম না, এর মধ্যে তো আরো বেড়েছে, 20 কোটি কম না। এই 20 কোটি লোককে ফিড করার জন্য কিন্তু আমাদের প্রোডাকশন বাড়াতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে আবার কৃষকদের কমফোর্ট দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনাকে কিন্তু অর্থনীতির কতগুলো নর্মাল ধারাবাহিকতা আছে, আপনি যদি সেটাকে প্রতিরোধ করেন তখন আবার কিন্তু এফেক্ট করবে এটা পুরো অর্থনীতির উপর। যেমন ধরেন কৃষক সরাসরি মার্কেটে তো আর বিক্রি করে না। কৃষক ফসলটা তুলবে, তোলার পরে কারো মাধ্যমেই থাকবে, কাজে একটা মধ্যম থাকবে একদম। আপনি এন ক্রেতা যদি হন, যেমন আপনি যে পাঞ্জাবিটা পরে আছেন, এই পাঞ্জাবিটা যে তৈরি করেছে সে কিন্তু বিক্রি করছে না দোকান, হয়তো দোকানে আসার আগে আরো হয়তো দুটো হাত চেঞ্জ হয়েছে, এটা একটা অর্থনীতির নর্মাল সিস্টেম, এটা আপনার থাকবে। কিন্তু এটার মধ্যে যদি কেউ অনৈতিকভাবে কোনো ইন্টারফারেন্স করে সেটা আমরা চেষ্টা করি, সেটাকে আমাদের ঠেকাতে হবে, সেটাকে আমাদের দেখতে হবে। যেমন এর মধ্যে একটা আছে অনৈতিক ব্যাপার, আবার আরো একটা ব্যাপার যদি আমরা এইভাবে দেখি জিনিসটা বেড়ে যায় কেন। যেমন ধরেন আমি একদিন সিলেট থেকে আসলাম, দেখলাম যে সিলেটের পুরো রাস্তাটাই, মোস্ট অফ দ্য রাস্তা খুব খারাপ। তো আপনার যেই ট্রাকটা ধরেন আপনার টমেটো নিয়ে আসছে, ধরেন বাঁধাকপি নিয়ে আসছে শীতের সময়, সিলেটের একদম হোলসেল কৃষক দোকান, ওর যদি আসতে, যেমন 2005 সালের শেষ আমি গিয়েছিলাম, এই গত 25 দিন যাওয়ার আগে 2005 সালে আমি গিয়েছিলাম সিলেট, বাই রোড গিয়েছিলাম আমি, আমার 4.5 ঘন্টার মতন লেগেছিল যেতে। বাট এবার 9 থেকে 10 ঘন্টার মতন লাগবে। এখন আপনার ধরেন আমাদের নর্মালি যেই ট্রাকগুলোতে বা যে পরিবহনে শাকসবজি আসছে, এগুলো তো ইউরোপ বা ডেভেলপ দেশের মতো ওরকম ফ্রিজিং সিস্টেমে আসছে না, নর্মাল বাংলাদেশের ট্রাকের মধ্যে মোস্ট অফ দি পিপল আসছে। এখন ওটা যদি 4.5 ঘন্টায় মার্কেটে চলে আসতো তাহলে হয়তো 1% মনে হয় 0.5% টোটাল লটের থেকে হয়তো নষ্ট হতো। কিন্তু যখন 10 ঘন্টা টাইম নিয়ে আসছে এবং ট্রাফিক জ্যামে আসতে থাকে, তখন কিন্তু ওখানে বাঁধাকপি যদি হয় গরমে সব কিছুতে মিলে নষ্ট হয়ে যাচ্ছে। এখন যেই হোলসেলার কিনে নিয়ে আসছে তাকে তো ন্যাচুরালি প্রাইসটা কাভার করতে হবে, এটা একটা ব্যাপার। এভাবেও জিনিসের দামটা বাড়ছে। ও যখন আসলো 10 ঘন্টা দেখলো যে 3% সবজি নষ্ট হয়ে গেছে, কিন্তু ও যদি 4-4.5 ঘন্টা আসতে পারতো তাহলে তো 1% নষ্ট হতো, ওর লসটা কম হতো। এবার আসেন এই যে রাস্তাটা নষ্ট, যে ট্রাকটা নিয়ে আসছে জিনিসটা, ট্রাকটা নিয়ে আসার কারণেও কিন্তু ওকে বারে বারে থামতে হচ্ছে, রাস্তা ভাঙা চূড়ার ফলে ট্রাকেরও ক্ষতি হচ্ছে, তেলও বেশি পুড়ছে, স্লো স্পিডের কারণে তেলও বেশি পুড়ছে, ফুয়েল বার্ন বেশি হচ্ছে, এগুলোতে ট্রাকের কস্টিং বেড়ে যাচ্ছে। এগুলো বহুবিধ কারণ আছে, আমরা একবারে কারো পক্ষে সম্ভব না, কিন্তু আমাদের সবাইকে জিনিসপত্রের দাম বেশি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু কৃষককে যেরকম ইনসেন্টিভ দিতে হবে, যেটা আমরা কৃষি কার্ডের মাধ্যমে দিতে এসেছি, আপনাদের রিলের মধ্যে ফুটে উঠেছে, একইভাবে আমাদেরকে এই জিনিসগুলোর প্রতিও খেয়াল রাখতে হবে, এগুলোর প্রতি যত্নশীল করতে হবে। কাজে একটা কোনো সমস্যার জন্য একটা কারণ দায়ী না, একসাথে অনেকগুলো কারণ দায়ী। তো আমাদেরকে একটা একটা করে ধীরে ধীরে সবগুলোকে অ্যাড্রেস করতে হবে। তবে সবচেয়ে আগে যেটা আমাদের করতে হবে, আমরা মনে করি, এটা আমি মনে করি, দুটো বিষয় আমাদেরকে বাই এনি মিনস আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমরা যেই পরিকল্পনাই করি না কেন, ফ্যামিলি কার্ড হোক, কৃষক কার্ড হোক, এনভায়রনমেন্ট হোক, খেলাধুলার ব্যাপারে হোক, যেটাই আমরা করি না কেন, আমাদেরকে একটা জিনিস এনশিওর করতে হবে, সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার। অর্থাৎ মানুষ যেটা বলেছে, আমাদের এই ছোট বোন বলেছে যে যাতে সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারে, এটা এনশিওর করতে হবে। দ্বিতীয়ত কারাপশন আমাদেরকে যেভাবেই হোক এটাকে অ্যাড্রেস করতে হবে, দুর্নীতিটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। দুর্নীতি বিভিন্ন রকম দুর্নীতি আছে বিভিন্ন পর্যায়ে, আমাদেরকে চেষ্টা করতে হবে এইটাকে, এই দুটো জিনিসকে যদি আমরা একটু ভালো করে অ্যাড্রেস করতে পারি, অন্য সমস্যাগুলোর সমাধান অনেকাংশে সমাধান হয়ে আসবে। এটা হচ্ছে আমার, দিস ইজ হাউ আই সি দ্য ম্যাটার। তালিকাকে আমার দুটো অবজার্ভ আপনি বলেছেন যে ইউনিভার্সাল থাকে যে একজন দিনমজুরের বয়স সংখ্যা অ্যাডজাস্ট করতে পারবে, একজন মিডিয়ানের আপনিও পাবেন। হ্যাঁ আমিও। আর এখন বাংলাদেশে এরকম অনেক মহিলা আছে যাদের হাজবেন্ড তাদেরকে লাইক সন্তান সহ ফেলে দিয়ে দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করে চলে তারা যাচ্ছে পাবেন, এবং তাদেরকে খবরও নেই। তারাও পাবেন। এরকম যে সিঙ্গেল মাদার জি। তাদের জন্য এটি একটি বিশেষভাবে তাদেরকে রাখা দরকার। এটা একটা observation। আর আপনি বলেছেন যে এখান থেকে অনেকেই চাইবে যে
নিজেই আছে। তো সেক্ষেত্রে ওদেরকে যদি স্প্রেড করা যায়, তো যারা এরকম বিরোধ করে আয় করার চেষ্টা করে তাদেরকে ছোটোখাটো এখানে বলি দেওয়ার ব্যবস্থা করা, কিংবা যেমন শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কিন্তু নারীদেরকে বেশি গান দিচ্ছে, এই সেক্টরটা এখন বিজেপি এক্সপোর্ট করছে। এরকম কোনো দু একটা বিশেষ সেক্টরে ওদেরকে হচ্ছে মানে এক্সপার্টাইজ দেওয়া, তাহলে ওরা সেক্টরটাও দরকার হলো, নিজেরাও আয় করলো, তাদের ফ্যামিলি কার্ডের উপরে বাড়ছে। যে স্বামী ছেড়ে চলেছে, দেখুন আমরা এটা আপনি যদি দেখেন এই অ্যাট দি মোমেন্ট আমার যতটুকু ধারণা আছে বাংলাদেশ গভর্নমেন্টের এই সোশ্যাল সেফটি নেটওয়ার্কের 138টা প্রজেক্ট চালু আছে বিভিন্ন মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টের। এগুলো কাইন্ড অফ হ্যাফাজত ভাবে চালু আছে, ফলে দেখা যাবে একই মানুষ কয়েকটা সাপোর্ট পাচ্ছে, যেটা ঠিক না। আপনার রিসোর্স নষ্ট হচ্ছে, একজন 3টা সাপোর্ট পাচ্ছে, আরেকজন একটাও পাচ্ছে না। আমরা এই জিনিসটাকে একটু অর্গানাইজ করতে চাইছি থ্রু ফ্যামিলি কার্ড। আমরা এটাকে ইউনিভার্সাল এই জন্য রেখেছি, যেমন একজন কৃষকের স্ত্রী উনি যখন পাবেন, একজন ভ্যান চালকের স্ত্রী উনিও পাবেন, আর একজন গভর্নমেন্ট অফিসিয়াল ওয়াইফ উনিও পাবেন অ্যাজ এ ওয়াইফ। কিন্তু আমার ধারণা, যেমন আপনিও হয়তো পাবেন, কিন্তু আমার ধারণা আপনি নিশ্চয়ই জিনিসটা নেবেন না, আপনি নেবেন কারণ আপনার তো প্রয়োজন নাই। তো বাংলাদেশে এই মুহূর্তে একটা হিসাবের মধ্যে মানে একটা ফ্যামিলিতে এভারেজে 5 জন আছে, এইভাবে হিসাব করলে বাংলাদেশে 4 কোটি ফ্যামিলি আছে। আপনি যেই মানুষগুলোর কথা বললেন, আমাদের ফ্যামিলি কার্ডের আমরা যেটা লিফলেট দিচ্ছি, যেটা দেখে আপনার রিলটা বানিয়েছেন, ওখানে তো ডিটেল সব দেওয়া যায় না, স্বাভাবিক সব ডিটেল তো আর দিতে পারছি না আমরা, মানে স্পেস কম। তবে আপনার যে চিন্তাটা এরকম, এই চিন্তা আমাদেরও আছে। প্রথমে যারা ভালনারেবল তাদেরকে আমরা এইম করি, প্রথমে আস্তে আস্তে তাদেরকে আমরা দিই, এইভাবে করে আমাদের এরিয়াটা আমরা আস্তে আস্তে বাড়াবো। কাজেই ইউনিভার্সাল করার আরেকটা কারণ হচ্ছে যে ছোটবেলায় যখন আম্মা বলতেন যে এই ওদিক যাবা না, তখন অ্যাট্রাকশনটা ওইদিকেই থাকতো, কেন মানা করলো ওইদিকেই যাবে। রাইট রাইট। আপনি এই যে মাত্র যেটা আমি বললাম যে 138টা যে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের বিভিন্ন ফ্যাসিলিটি আছে, এগুলো আপনি দেখবেন বলে দেওয়া আছে এই হলে এটা পাবে, এই ক্যাটাগরি হলে এটা পাবে। কেন একটা মানুষ যার পাওয়া উচিত সেও পাচ্ছে? কারণ অনেককে আমরা দেখছি যে যেভাবেই হোক বিভিন্ন রকম তার সাথে বিভিন্ন ব্যক্তির ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির সম্পর্ক ব্যবহার করে সে ওটার মধ্যে তার নামটা লেখাচ্ছে ওই লিস্টে। কিন্তু আপনি যখন ইউনিভার্সাল করে দেবেন তখন কিন্তু এটার প্রতি ওই আকর্ষণ কমে যাবে। মূল টার্গেটটা হচ্ছে কারাপশন লেভেলটাকে, কারাপশন হয়তো কিছুটা হবে কিন্তু এই লেভেলটাকে যত সম্ভব কম রাখা, কারাপশন লেভেলটাকে যতটুকু সম্ভব কম রাখা হচ্ছে এটার এইম। আর স্যার আপনি বলছিলেন যে পাবলিক স্পেস ফ্রি ওয়াইফাই, রাইট। যেখানে লগ ইন করতে হলে অ্যাক্টিভ পেমেন্টে একটা অ্যাড দিতে হয়। এখান থেকে আমার একটা আইডিয়া এসেছে, যেমন আমি একটা 90s kid, আমি যখন বের হচ্ছিলাম তখন বিটিভি এবং কিছু দেখতে পাইছি। তো তখন দেখতাম টিভিগুলোতে অ্যাডের একটা পোর্শন ছিল যেখানে তখনকার যে সমস্যাগুলো ছিল সমাজের সেগুলো দেখা। যেমন আমি যদি এসি বিস্কুটের কথা বলি, এটা আমি এখন কিন্তু জেনজিরা দেখি, বাট আমি যখন ছোট ছিলাম তখন এটা ছিল অনেক হ্যাঁ ছিল। 2002-3 দিকে। হ্যাঁ 2002 সালের দিকে প্রায় 500 এসিডির কেসেস ছিল। তখন বেগম খালেদা জিয়া হচ্ছে যে 2টা ল করে এসিড নিয়ন্ত্রণে, দমন এবং নিয়ন্ত্রণে, এবং এইটার কঠোরভাবে কার্যকর। সেক্ষেত্রে আমরা বিটিভি খুললেই দেখতাম যে এসিডের একটা যদি এরকম হয় তাহলে কি কনসিকুয়েন্স হয়। তো এখন বর্তমানে যে সমস্যা, যেমন মব লিঞ্চিং কিংবা অনলাইন হ্যারাসমেন্ট, সাইবার বুলিং হচ্ছে, মজ্জাব হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু মিডিয়া বা কেউ কোনো কিছু কথা বলে না যে এটা হলে কি হবে, বা আইন থাকলে ওই আইনের জায়গায় আছে অনেক জানেই না যে করছে কি। তো এই যে ফ্রি অ্যাডের যে অংশটা ওখানে একটা চান্স, এবং টিভি চ্যানেলের যে অ্যাডগুলো চায় ওখানে একটা অংশে যে সামাজিক সচেতনতামূলক মানে কাজগুলো দেখানোর জন্য বাধ্যতামূলক করা যাবে। এই চিন্তাটা আমাদের মধ্যে আছে, জিনিসটাকে আমরা এইভাবে চিন্তা করছি। আমাদের এডুকেশন নিয়ে যে রিলটা বানিয়েছেন আপনারা, এডুকেশনের রিলটা বানিয়েছেন, ওখানে কিন্তু হ্যাঁ দুজনই বানিয়েছেন। ওখানে কিন্তু আপনারা বলেছেন যে প্রাইমারি লেভেল থেকে আমরা কতগুলো কাজ করব। দেখেন আমি একটা ঘটনা বলি, ঘটনাটা ইউকের ঘটনা। আমার পরিচিত, আমাদের পরিচিত একটা ফ্যামিলি, তো ওদের একটা ছেলে আছে, ছোট ছিল, এখন বোধ হয় 12-13 বছর বয়স। এটা আমি আরো 5-6 বছর আগের ঘটনা বলছি, ওয়েন হি ওয়াজ 7-8 বছর বয়স ছিল। তো একদিন ওর বাবার সাথে গাড়িতে উঠেছে, কিন্তু ফর সাম রিজন ওর বাবা সিট বেল্ট লাগায়নি।
তো বলছে তুমি সিট বেল্ট লাগাও, বলে যে না এই তো অল্প শর্ট ডিস্টেন্স তো সিট বেল্ট লাগাবো না। বলে তুমি সিট বেল্ট না লাগালে, টিচার বলেছে গাড়িতে উঠলে সিট বেল্ট লাগাতে, তুমি যদি সিট বেল্ট না লাগাও আমি নেমে যাবো গাড়ি থেকে। অর্থাৎ দেখেন, এটাতে আমি বোঝাতে চাচ্ছি যে এই যে সামাজিক মূল্যবোধ, এটা কিন্তু সামাজিক একটা মূল্যবোধ। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে স্কুলে শেখাতে হবে, এবং সেই জন্যই কিন্তু আমরা প্রাইমারি এডুকেশনের উপরে জোর দিতে চাচ্ছি বেশি। জোরটা কি, নট মেকিং বিল্ডিং স্কুল বিল্ডিংস, আমরা স্কুল বিল্ডিং নতুন নতুন 3 তলা 4 তলা 5 তলা স্কুল বিল্ডিং বানানো, এটা আমাদের লক্ষ্য না। বরং ওই বাজেটটা দিয়ে আমরা আমাদের প্রাইমারি টিচারদেরকে মোর কোয়ালিফাইড করতে চাচ্ছি, মোর ট্রেনিং দিতে চাচ্ছি তাদেরকে, যেই ট্রেনিংটার মধ্যে একাডেমিক ট্রেনিং থাকবে, কিন্তু একই সাথে সামাজিক এবং ধর্মীয় যে মূল্যবোধগুলো আছে এই জিনিসগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে। এই জিনিসগুলো শেখাবো। আপনি সমস্যার কথা বললেন, এই যে এখন সাইবার বুলিং করছে, তারপরে আপনার অ্যাসিডের ঘটনাগুলো যেটা আপনি বলেছেন, আমরা যদি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শেখাই দিস ইজ রং, দিস ইজ রাইট, দিস ইজ রাইট, দিস ইজ ব্ল্যাক, দিস ইজ হোয়াইট, এভাবে যদি আমি বাচ্চাদেরকে শেখাই, আমরা শেখাতে পারি। আমার ধারণা একটা বাচ্চার যখন একটা স্টেজে পৌঁছবে তখন কিন্তু ওর মাথার মধ্যে এই জিনিসটা ঢুকে যাবে যে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ঠিক, কোনটা বেঠিক। এবং তখন কিন্তু ধীরে 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 এই বাচ্চাগুলো তো যখন যখন 12 পার হবে তারা, তখন কিন্তু তারা সমাজের আস্তে ক্লাস 12 পার হবে, তখন কিন্তু সমাজের বিভিন্ন জায়গায় তারা আস্তে আস্তে ঢুকবে, সেটা ব্যবসা বাণিজ্য হোক, চাকরি বাকরি হোক, বিভিন্ন জবে। তখন ওই যে সামাজিক মূল্যবোধগুলো ওরা কিন্তু আস্তে আস্তে অ্যাপ্লাই করা শুরু করবে। অ্যাপ্লাই আগে থেকেই করবে, কিন্তু তখন সমাজে ঢুকলে অ্যাপ্লাই করা শুরু করবে। একদিন আমি এবং আপনার ভাবি আমরা এক জায়গায় যাচ্ছিলাম, আমি ড্রাইভ করছিলাম, উনি পাশে বসেছিলেন। তো নর্মালি আমরা তো সাধারণত গাড়িতে উঠতে গান শুনি। ওই দিন আমরা বিবিসির একটা প্রোগ্রাম শুনছিলাম, একটা আলোচনা সভা হচ্ছিল। তো ওখানে বিবিসি যারা আলোচনাটা করছিল তারা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছে, তারা একটা রিসার্চ করেছিল এই ধরনের সামাজিক মূল্যবোধ। তারা গিয়ে কিছু বাচ্চাদেরকে শিখিয়েছে, এবং তারা গিয়ে কিছু গার্জিয়ানদেরকে শিখিয়েছে। দুটো গ্রুপ, একটা হচ্ছে বাচ্চাদের গ্রুপ, একটা হচ্ছে গার্জিয়ানদের গ্রুপ। তারপরে যখন রিসার্চটা শেষ হলো, রেজাল্ট যেটা পাওয়া গেল, যেখানে বাচ্চাদেরকে শিখেছে ওখানে দেখা যাচ্ছে ওই ফ্যামিলিতে ওগুলো ইমপ্লিমেন্টেশনটা ভালোভাবে হয়েছে। আর যেখানে গার্জিয়ানদেরকে শিখেছে সেখানে গার্জিয়ানরা একটু গা ছাড়া ভাবে, ওখানকার ওরা শিখেনি। তার মানে ব্যাপারটা হচ্ছে যে বাচ্চাদেরকে যখন শিখিয়ে দেওয়া হচ্ছে যে এটা ভালো, এটা মন্দ, বা এটা এইভাবে করতে হবে, ওটা ওইভাবে করতে হবে, সকালে উঠে দাঁত ব্রাশ করতে হবে, এরকম জিনিসগুলো যখন শিখিয়ে দিচ্ছে, বাবা মা যখন করছে না, বাচ্চা কিন্তু তাকে কম্পেল করছে করতে, না এটা এইভাবে করতে হবে, আমি শিখে এসেছি। তো আমাদেরও এই বিষয়গুলো এরকম। শিক্ষক প্রথম, বাচ্চারা দেশে মানে সমাজে বা দেশে যেভাবে আমরা বলি, প্রথম পথ দেখায় কে? একটা ছোট বাচ্চাকে প্রথম পথ দেখায় কিন্তু শিক্ষক, প্রাইমারি শিক্ষক। উনি কিন্তু একটা বাচ্চাকে দুনিয়া শেখায়, দুনিয়া চেনায়, জানায়। কাজে উনি যখন তাকে জিনিস শেখাবেন, মূল্যবোধগুলো শেখাবে, ওটা কিন্তু যখন বাচ্চাটার মনে, ব্রেইনে সব জায়গায় গেঁথে যাবে। এবং এভাবে আস্তে আস্তে আমাদেরকে পরিবর্তন করতে হবে। এখনো কিন্তু মোবাইলের উপর বাচ্চারাও এত বেশি এডিক্টেড, মানে তারা এত এখনো বাড়েনি, তারা সব কিছুই দেখছে নেগেটিভ। আর মিডিয়া কমিউনিকেশন ক্ষেত্রে আমি তো কাজ করছি, ওখানে দেখলাম যে নেগেটিভ নিউজ কখন আসবে, কি আসবে, মানে পজিটিভের মধ্যেও তারা নেগেটিভটা খুঁজে বের করে সেটা হয় না, কারণ ভায়োলেন্স ব্যাপারটা এত বেশি। তো এখান থেকে তো বাচ্চারা মানে স্কুলে যাওয়ার আগেই তাদের মাথায় একটা তো এখানে কাজ করার এখানে কাজ করার আছে, এবং এখানে আমাদের পরিকল্পনা আমি আপনার সামনে ব্রিফলি তুলে ধরছি। দেখুন, আমরা আব্বার সময়, শহীদ জিয়া রহমানের সময় নতুন কুড়ি নামে একটা অনুষ্ঠান ছিল, এটা অবশ্য ইন্টারিম গভর্নমেন্ট আবার চালু করেছে। আমরা আমাদের পরিকল্পনা, আমাদের স্পোর্টস নিয়ে একটা পরিকল্পনা আছে। এই স্পোর্টসের পরিকল্পনা আমরা বলেছি আমরা নতুন কুড়ির সাথে, নতুন কুড়িটা কালচারাল আর্ট ছিল শুধু যখন প্রথম চলেছে, এখনো আছে, কিন্তু নতুন কুড়ির সাথে আমরা স্পোর্টসটা অ্যাড করতে চাইছি। আপনি নিজেই বলেছেন আপনার রিলে যে থার্ড ল্যাঙ্গুয়েজ। দেখুন, একটা বাচ্চা যখন 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর, 18 বছর, আমরা সবাই এই স্টেজটা পার হয়ে এসেছি। আপনারা কম বেশি এই স্টেজটা পার হয়েছেন কিংবা পার হচ্ছেন। এই স্টেজে কিন্তু মানুষের শারীরিক এবং মানসিক অনেক এনার্জি থাকে। তো আপনাকে তো এনার্জিটা কোথাও বার্ন করতে হবে। আপনি যদি সঠিক আপনাকে জায়গা দেওয়া হয় তাহলে আপনি সঠিক জায়গায় বার্ন করবেন, আর আপনাকে যদি সঠিক জায়গা না পান আপনি তাহলে বেঠিক জায়গায় আপনি বার্ন করবেন। এবং সেই জন্যই আমরা নতুন কুড়ি স্পোর্টস এই দুটো আমরা চালু করতে চাইছি।
আমরা আমাদের এডুকেশন সিস্টেমটাকে যেভাবে সাজাতে চাইছি, যেমন ধরেন স্কুলে এখন সে ভূগোল সাবজেক্ট আছে, জিওগ্রাফি সাবজেক্ট আছে। নর্মালি জিওগ্রাফি সাবজেক্টে খুব এখন 100 মার্ক আছে। আমরা ওই 100 মার্ক থেকে সে 30 মার্ক বের করে আনবো। 30 মার্ক বের করে এনে আমরা গভর্নমেন্ট থেকে ধরেন 5টা স্পোর্টস রাখবো, 5টা স্পোর্ট যেগুলো আমাদের বাচ্চাদের হেলথ এবং সবকিছু অ্যালাউ করে, এরকম 5। আমি যদি বলি ম্যারাথন করতে হবে, আমাদের জেনেটিক্যালি আমরা ম্যারাথন কমপ্লিট করতে পারবো না, এটা আমাকে জোরাজোরি করে লাভ নেই। বাট যেগুলো তো আমাদের বাচ্চারা ভালো করবে, এরকম 5টা স্পোর্টস বা 6টা স্পোর্টস আমরা বের করে আনবো। ওই বাচ্চাটাকে আমরা সিলেবাসের মধ্যে স্পোর্টসটা অ্যাড করবো, অর্থাৎ যার যেটা ভালো লাগে খেলবে, কিন্তু খেলতে হবে, একটা স্পোর্টস তাকে কম্পালসারি নিতেই হবে, এবং ওই স্পোর্টসে তাকে পাস করতে হবে। ও পাস ফেলের ব্যাপার থাকবে কিন্তু এখানে। এটা যে সে জাস্ট ইচ্ছে হলে পড়লো, ইচ্ছে হলে পড়লো না তা না। আপনি থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা বলেন, থার্ড ল্যাঙ্গুয়েজে কিন্তু তাকে পাস করতে হবে। আমরা আর্ট অ্যান্ড কালচারটা রাখতে চাইছি। সেটা আপনার কেউ ছবি আঁকা হতে পারে, কেউ গান গাওয়া। আমার নিজের যেরকম ছোটবেলায় আমি গিটার বাজানো শিখতাম, হাওয়েন গিটার শিখতাম, আমি কমপ্লিট করিনি অবশ্য। তারপরে অনেক বাচ্চার এরকম আছে, ইচ্ছা আছে, কেউ পিয়ানো বাজাতে চায় বা কিবোর্ড বাজাতে চায়, গিটার বাজাতে, কেউ বাঁশি বাজাতে চায়। আমরা এই সাবজেক্টটা রাখবো, এবং সে ইতিহাস থেকে আমরা 30 মার্ক বের করে আনবো, 70 মার্কের পরীক্ষা অথবা 50 মার্ক বের। তাকে সে যেটাই একটা তাকে নিতে হবে, হয় বাঁশি বাজানো নিতে হবে, অথবা তাকে গান গাওয়া শিখতে হবে, অথবা তাকে কবিতা আবৃত্তি শিখতে হবে, অর্থাৎ একটা আর্ট বা কালচার তাকে প্র্যাকটিস করতেই হবে। সো আপনি যখন একটা বাচ্চাকে এই জায়গায় ব্যস্ত করে ফেলবেন, তখন কিন্তু ওই যে ইন্টারনেটে ঢুকে ব্রাউজ করে, এটা থেকে কিছুটা হলে তাকে তো এইদিকে সময় দিতে হবে, কারণ পাস ফেলের ব্যাপার আছে, তো এখানে সে সময় দিবে। এবং আমরা ইনশাআল্লাহ গভর্নমেন্ট ফর্ম করলে আমরা এডুকেশন মিনিস্ট্রি, কালচারাল মিনিস্ট্রি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি, এই 4টাকে আমরা একটা টিম করে কাজ করব। আগে যখন আমরা ছোট ছিলাম, আমি জানি আপনারা দেখেছেন কিনা, বাট আমরা যখন ছোট ছিলাম পত্রিকা খুললেই আমরা দেখতাম বিভিন্ন স্কুলের মধ্যে স্পোর্টস কম্পিটিশন হচ্ছে, কালচারাল কম্পিটিশন হচ্ছে, বিভিন্ন রকম কম্পিটিশন হচ্ছে, কেরাত প্রতিযোগিতা হচ্ছে। এখন সেভাবে চোখে পড়ে না। আমরা যাচ্ছি বছরে মোটামুটি 12 মাসের মধ্যে 10 মাস বাচ্চাদেরকে আমরা ব্যস্ত রাখবো। আপনি পড়ালেখাটাকে আমরা একটু ফান হিসাবে নিয়ে আসতে চাচ্ছি, ইজি করে আনতে চাচ্ছি। আমি খুব স্টুডেন্ট কখনোই ছিলাম না, তো পড়ালেখাটাকে ইজি করতে চাইছি যাতে বাচ্চারা ইন্টারেস্ট পায়। আপনি যখন ইন্টারেস্ট তৈরি করতে পারবেন, তখন স্বাভাবিকভাবে অন্য জায়গা থেকে কিন্তু মাইন্ডটাও ডাইভার্ট হবে, তখন এগুলোতে ইন্টারেস্ট পাবে। এভাবে, এটা খুব ব্রিফলি বল, এভাবে আমরা জিনিসটাকে সাজাতে যাচ্ছি। আরেকটা জিনিস যদি আমি বলতে পারি, আপনি যেটা বলছেন মানে অনলাইনে যে হ্যারাসমেন্ট হয়, মানে মেয়েরা ছেলেরা সবাই ভিকটিমস অফ হ্যারাসমেন্ট, তুমি হয়তো বা বলেছিলে এটা যে মানে ডিজিটাল এডুকেশন যদি করা হয়, যে শেখানো হয় যে আচ্ছা ঠিক আছে নিজেকে ঠিকঠাক মতো কীভাবে রাখা যায়, মানে ওই যে হ্যাকিংও তো অনেক হয়, কিন্তু আমাদের বোঝা উচিত ঠিক আছে সিস্টেমগুলো হ্যাকিং, রিপোর্টিং কীভাবে হয়, রিপোর্টিংয়ের সিস্টেম হয়তো বা করতে লাগবে। তারপরে কমিউনিটি ডেস্ক যদি করা যায়, তো হয়তো বা যদি এলাকায় যদি কিছু ঘটে, তাহলে ওখানে এলাকার মানুষরাই ওইভাবে মানে জিনিসটাকে ম্যানেজ করতে পারবে। ওইভাবে যদি লোকালি জিনিসটাকে একটু ঠিকঠাক করা যায়, তারপরে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শেখানো যায় যে কি ঠিক, কি সঠিক, কি ভুল, তাহলে জিনিসটা অনেক কমে আসে সবকিছু একসাথে যদি করা হয়। যেমন একটা জিনিস ইন্ট্রোডিউস, এটা আমাদের মানে চিন্তায় আছে, এখন আমরা প্ল্যানের মধ্যে আনিনি। সেটা হচ্ছে আমাদের কাছে খুব খারাপ লেগেছে, আপনারাও দেখেছেন, আমি শিওর আপনাদের কাছে খারাপ লেগেছে। অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, যেমন আমি আসার কিছুদিন আগের একটা ঘটনা, বাংলাদেশের কোনো একটা জেলায় একটা কুকুরকে গাছে বেঁধে রেখে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এটা কিন্তু খুব একটা দুঃখজনক ঘটনা। অবলা জীব, ওকে একে তো বেঁধে রেখেছে, বেঁধে পিটাচ্ছে, এটা কোনো কথা হলো, ওগুলো মেরে ফেলেছে। আমরা এটা চিন্তা ভাবনা করছি, প্রাইমারি স্টেজে আছে, যে আমরা এটা প্রাইমারি লেভেল থেকে করব, কোনটা ভালো হবে এটা একটু চিন্তা ভাবনা করে করতে হবে, নাকি আমরা সেকেন্ডারি লেভেল করবো। সেটা হচ্ছে যে একটা ক্লাসে, সে যদি প্রাইমারি হয় তাহলে ক্লাস 6-এ, যদি সেকেন্ডারি হয় তাহলে ক্লাস 7-এ 3-4 বন্ধু বান্ধব মিলে একটা টিম হবে। তারা হয় একটা গরু বা একটা ছাগল বা একটা হাঁস, একটা মুরগি, একটা বিড়াল, একটা কুকুর, যেটাই হোক, একটা পাখি, এটাকে তারা পালবে, এবং তারা ওটার উপরে তারা তাদের কি অভিজ্ঞতা হলো, কিভাবে পাললো, কিভাবে টেক কেয়ার করলো, এটার একটা এক্সাম হবে। হ্যাঁ, ক্লাস পে এই জিনিসটা ইন্ট্রোডিউস করা যায়। কারণ এনভায়রনমেন্টের উপরে আপনারা যেটা বানিয়েছেন রিলটা, ওই এনভায়রনমেন্টের সাথে তো আমাদের মন মানসিকতার ব্যাপার আছে। আমার হৃদয়টা যদি খুব সারাক্ষণ শক্ত থাকে, আমার হৃদয়টা যদি সারাক্ষণ খুব এজিটেটেড থাকে,
তাহলে তো আমি এই জিনিসগুলোকে তো আমি আনতে পারবো না। সেজন্য আমাদের মন মানসিকতাটাকে সফট করতে হবে। এবং আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি আমরা আশরাফুল অর্থাৎ আল্লাহর সৃষ্টির সেরা আমরা। আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। কাজে আমাদের কিন্তু দায়িত্ব হচ্ছে আল্লাহর সৃষ্টি অন্য যে জীব জন্তু এবং প্রকৃতি আছে এগুলো টেক কেয়ার করা হচ্ছে মানুষের দায়িত্ব। তো এই সেন্সটা ওই যে বললাম এডুকেশনে সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধের সাথে এই বিষয়টাকে আমরা অ্যাড করতেছি, বাট এটা আমরা এখনো ফাইনালাইজ করিনি। কোথায় কিভাবে করলে ভালো হবে এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে। আপনারা যদি মনে করেন যে এই জিনিসটা ভালো হবে, আপনারা আপনাদের ওপিনিয়ন জানালে আমরা উই ক্যান অ্যাড দ্যাট। আমার মনে হয় এই পাশ থেকে বোধহয় দু একজন একটু সুযোগ দিই আমরা। স্যার একটা বিষয় আপু বলছে হচ্ছে সাইবার বুলিং এন্ড হ্যারাসমেন্টের ব্যাপারে। বেসিক্যালি আমরা বাংলাদেশে কি করি সেটা হচ্ছে যে আপনি একবার যখন জিনিসটাকে পুরো একটা ইনফরমেশন বক্সের মধ্যে একটা ডাটার মধ্যে তৈরি করে ফেলতে পারবেন তখন আপনি ওটা দিয়ে অনেক কিছু করতে পারবেন, যেটা অলরেডি আমরা শুনলাম। একবার পুরো ডাটাটা তৈরি হয়ে গেলে ইনফরমেশনটা পুরো আপনার কাছে চলে আসলে আপনি তখন ইনফরমেশনকে বিভিন্নভাবে ইউজ করতে পারবেন। আমরা একটা প্রোগ্রামের আওতায় আসতে পারি যে মাসে বা বছরে বা অলমাস পথে একটু বিয়ে হবে যে সব একটা জেলায় বা বিভাগে এদের কি আমরা সমস্যাগুলো সরাসরি কোনো সেই জন্যই তো আমাদেরকে এটা তো চাইছি আমরা, সেই জন্যই তো আমাদেরকে ডেমোক্রেসি প্র্যাকটিস করতে হবে। আমরা ডেমোক্রেসি যত বেশি প্র্যাকটিস করবো এভরি লেভেল, শুধু যে জাতীয় সংসদ নির্বাচন তা না, আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার মেম্বার, আমরা এইখানে যত ডেমোক্রেসি প্র্যাকটিস করবো তখন হবে কি আস্তে আস্তে সেই মানুষগুলোই সামনে বেরিয়ে আসবে যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করতে চান। দেখুন, আপনি যখন পানি ফিল্টার করেন খাবার জন্য আপনি কিন্তু এক লেয়ারে করেন না, আপনি 3-4 লেয়ারে পানিটাকে ফিল্টার করেন। আমার যেরকম আমাকে কালকে অ্যান্টিবায়োটিক দিয়েছে ডাক্তার, তো আমি বললাম কয়দিন খেতে হবে, বলে 7 দিন খেতে হবে। তার মানে 7 দিন খাবার পরে এটা ভালো হবে আমার কাশিটা। আমরা যেটাই করি না কেন আমাদেরকে শুরুটা করতে হবে, সময় লাগবে, জায়গায় পৌঁছতে সময় লাগবে আমাদেরকে শুরুটা করতে হবে। আমরা চাইছি শুরুটা করতে ইনশাল্লাহ। আমাকে যদি বলেন একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে অনেক কিছু করতে চাইছি না, আমি অল্প কিছু করতে চাইছি, কিন্তু জিনিসটা ঠিকভাবে করতে চাইছি, যতটুকু সম্ভব ঠিকভাবে। আই ডোন্ট ওয়ান্ট টু ডু আ লট, কিছু জিনিস করতে চাইছি কিন্তু যেটাতে আপনার বেসিক জিনিসটা, বেসিক কমফোর্টটা আনা যাবে, বেসিক বিষয়টাকে আমরা অ্যাড্রেস করতে পারবো। আমরা শুরু করব, আপনারা এগিয়ে নিয়ে যাবেন, আপনাদের পরের জেনারেশন ওটাকে কন্টিনিউ করবে। আমার মনে হয় আমাদের বোধহয় এখন শেষ করতে হবে একটু। জুলাইতে আমরা দেখেছিলাম যে মেয়েদের ভূমিকা অনেক আছে। এবং তখন আমরা দেখেছিলাম যে অনেক মেয়ে হচ্ছে যে পলিটিক্সে আসছে, অনেকে চেষ্টাও করেছে, কিন্তু তারা আবার ব্যাক করেছে। তার বড় কারণ হচ্ছে যে তাদেরকে অনলাইনে ক্লাস ট্রেনিং, বডি ট্রেনিং, এভরি কাইন্ড অফ ট্রেনিং দেওয়া হচ্ছে। তো যারা অ্যাকচুয়ালি পাবলিক ফিগার, পলিটিক্সের মতো দেখা যেহেতু এটা আপনার এরিয়া, তো তাদের সেই মেয়েদের জন্য না, এখানে একটা আইডিয়া এসছে আমাদের যে এটা যারা করে আমরা কি পলিসি নিলে আমরা লোকেট করতে পারবো যে কারা এইসব খারাপ কাজ করছে, তখন দেশের ল অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এটার আইডিয়াটা অলরেডি আমরা পেয়ে গেছি, দ্যাটস এ গুড আইডিয়া। এটা আমরা আমাদের চিন্তার মধ্যে রাখবো, সুযোগ পেলে আমরা সেদিকে। কিন্তু আপনিও যেটা বললেন ওই যে আগে 2002-2003 সময় যে অ্যাসিডদের ওই যে অ্যাড দেখানো হতো, তো আমাদের শিক্ষাও দিতে হবে বাচ্চাদেরকে, তরুণদের, যুব সমাজকে এই যে এগুলোর ব্যাপারে। তারপরে যে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যদি আমরা কাজ করতে পারি, লিগ্যাল গাইডেন্স যদি থাকে, লিগ্যাল প্রোটেকশন, যদি কনসিকুয়েন্সেস পিপল ফেস কনসিকুয়েন্সেস রিপোর্টিং, তাহলে কিন্তু জিনিসটা আস্তে আস্তে কমে আসবে। কিন্তু এটা বাড়ছে আর রয়ে থাকছে কারণ কিছু হচ্ছে না, কিছু করলে হচ্ছে না, তো আর ধরা পাচ্ছে না। তো জিনিসটাকে একটু গুছিয়ে হয়তো বা আমাদের বুঝতে হবে যে এটা নিজ মতোই ঠিকঠাক হবে না, আমাদের কিছু করার প্রয়োজন। আর হয়তো বা তরুণরাই কোনো সলিউশনস বের করতে পারবে, কয়েকটা লাগবে কিন্তু ইনশাআল্লাহ হবে। আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের আচ্ছা, সময় শেষ হয়ে যাচ্ছে। আমাদের বগুড়া লাস্ট কোশ্চেনটা নিয়ে ভাইয়া কনক্লুড করে দিন। আমিও টেকনিক্যাল পার্সন, আমার সাথে আরেকজন বিজয়ী আছে, ওয়েব টেকনিক্যাল পার্সন। অনেকে ভাবে যে এরকম একটা মানে
মানুষের সিলেকশনটা এরকম যে মেয়েরা কি করে অথচ দেখা হয় না যে অনেকে আসলে ইন্টারমিডিয়েট লেভেলে শিখেছে মাঝে সিলেবাস কোন জায়গায় এখন যে জায়গায় এআই নিয়ে চিন্তা ভাবনা করতেছে AI যে সব কিছু করতেছে সেখানে বাংলাদেশের সিলেবাসে কিছু জানা আছে যে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার এই সফটওয়্যারটা কি ইনস্টল করছে এই দিক থেকে বাংলাদেশে অ্যাকচুয়ালি কিন্তু বাংলাদেশের ফ্রিল্যান্সাররা কিন্তু অনেক এগিয়ে মানে এই বিষয়ে বাংলাদেশের শিক্ষার তুলনায় ফ্রিল্যান্সাররা অনেক এগিয়ে আছে তারা কিন্তু অনেক বৈদেশিক মূল্য মুদ্রা বাংলাদেশে নিয়ে আসতেছে বিদেশের মতো আপনার জানা আছে সাউথ কোরিয়া খুব সম্ভব গত বছর কন্টেন্ট মেকিং থেকে কত আর্ন করেছে $12 বিলিয়ন শুধু আইটি কন্টেন্ট মেকিং থেকে $12 বিলিয়ন একটা 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 সাবজেক্ট থেকে দাও। তো আপনি যেটা বললেন ওরা পারলে আমরা পারবো না কেন, পারা যাবে। আমাদেরকে আমাদের জিনিসগুলোকে সাজাতে হবে। হ্যাঁ, হয়নি, আমরা দেখেছি অতীতে অনেক জিনিস হওয়া উচিত ছিল, হয়নি। আমরা ইনশাল্লাহ সামনে করব, আমাদের সুযোগ আসলে আমরা সামনে করব। আপনি হতাশ হলে যেটা- চলবে না, আশা রাখতে হবে। আপনি যেটা হয়তো বা বলতে চাচ্ছেন, আমি যদি বুঝে বসি, যে আমাদেরকে যেটা শেখানো হচ্ছে, যেটা অফিসিয়াল ট্রেনিং এ আছে, ইটস নট আপ টু পার, যেটা দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি, যেটা সাধারণ মানুষেরা অলরেডি নিজেরা করে ফেলছে, আরো এগিয়ে যাচ্ছে। তো আপনি বলছেন ওই মানে জিনিসটাকে ব্যালেন্স করার জন্য, সেটাই তো। কিন্তু তাহলে ওই যে আমরা বললাম পানি ফিল্টার করতে তো কয়েকটা স্তর লাগবে, আমাদের ওই স্তরগুলো পার করতে হবে। আমরা হুট করে এখানে জাম দিতে পারবো না, অতটুকু জায়গায় আমরা জাম দিতে পারবো না, আমাদেরকে হেঁটে হেঁটে কাছে গিয়ে জাম করতে হবে বা হেঁটে হেঁটে তো এই স্টেজটা আমাদের পার হতে হবে। আমরা পিছিয়ে গিয়েছি, বাট আমরা যদি প্ল্যান করে কাজ করি ইনশাল্লাহ আমরা ধরে ফেলতে পারবো। সবাই মিলে আমাদের একটা দায়িত্ব দিয়েছে যে আপনাকে রিকোয়েস্ট করার জন্য ওরা একটা সিঙ্গেল পিকচার সিঙ্গেল পিকচার, ঠিক আছে। একটা শর্ট কোশ্চেন ছিল যদি সুযোগ দিতেন। টাইম আসলে অন্য প্রোগ্রামে যেতে হবে আমাকে, ঠিক আছে। আসলে কি অনেক বড় বিষয় দেশ পুনর্গঠন, আমরা শুরু করি কাজ ইনশাল্লাহ। পলিটিক্যাল কথা থাক, এটা তো অন্য সাবজেক্ট। মেন্টাল হেলথ নিয়ে স্যার আরেকটু যদি ইয়ে করা যেত, মানে এখন আমাদের জরিপ অনুযায়ী আপনার মানে প্রায় 2 লক্ষর জন্য একজন করে মানে আপনার ডক্টর রয়েছে। ইনশাআল্লাহ এইটা ইনশাআল্লাহ যদি সবার আরেকটু সাথে ইয়ে ইনশাআল্লাহ করা আপনারা যায়, সবার I সাথে think কাজ করব। এই জিনিসটা আছে, আমাদের হেলথ নিয়ে আমরা আজকে কথা বলতে পারলাম না, ইনশাআল্লাহ আরেকদিন আলাপ করবো। জি, মানে 30 এর নিচে 35 আব্বু আসে, আমরা সবাই একসাথে দাঁড়াই। একসাথে জি আসেন। একটু তাহলে ওই ছবিটা পাবে। থ্যাংক ইউ। আমার মনে হয় হয়ে গেছে ছবি খুব সম্ভব। সবাই ভালো থাকবেন। জি স্যার। ইনশাআল্লাহ দেখা হবে, আর হেল্প আস। থ্যাংক ইউ স্যার। জি জি হ্যাঁ মনে আছে মনে আছে। আপনাদের ওপিনিয়ন আমাদেরকে আপনারা জানাবেন। যেহেতু কাজ করে যাচ্ছেন, আবার আমরা আরো নতুন নতুন কন্টেন্ট বানাতে চাই। আচ্ছা, আপনাকে নিশ্চয়ই। ধন্যবাদ। আমি ইলেকশনে উইন হওয়ার পরে আপনি Thank আমাকে you so much আসার লিখিত জন্য। স্বাক্ষরিত একটা Short অভিনন্দন notice পত্র ছিল। মানে আপনি আমাকে পাঠিয়েছিলেন। দিয়েছিলেন এবং ওখানে উল্লেখ ছিল যে তার এই অর্জন বাংলাদেশের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় একটা রাত 12:30 একটা ভিডিও মানে আপনার দায়িত্ব, আপনি আমার জন্য দোয়া করবেন। স্যার Thank যে you. পরিমাণ কাজ করে যাচ্ছে, মনে হচ্ছে যে স্যার একাই নির্বাচন করতেছে, আরো সবাই যেন সক্রিয় হয় এই বিষয়টা নিয়ে এটা এক্সাম্পল আব্বু বোধহয় একটা উদাহরণ সেট করতে চাচ্ছি। আমরা আগে চলে, আমার আবার প্লেন ধরতে হবে। শিওর স্যার। ওকে, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দেখাবো ইনশাআল্লাহ। নেক্সট টাইম যেভাবে আসবে It's fine.